এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং জাতীয় সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 4 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো ওয়াকফ বিলের উত্তাল, কলকাতা চেন্নাই জুড়ে বিক্ষোভ, সুপ্রিম কোর্টে কংগ্রেস ডিএমকে। ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর থেকে কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত প্রতিবাদের ঝড় বইছে। বুধবার লোকসভা এবং বৃহস্পতিবার রাজ্যসভায় বিতর্কিত এই বিল পাশ হয়েছে, যা ওয়াকফ সম্পত্তির উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছে। বিরোধী দলগুলোর তীব্র আপত্তির মধ্যেই বিলটি আইনি রূপ নেওয়ার পথে। এর প্রতিবাদে কংগ্রেস ও ডিএমকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজ কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, আমরা শীঘ্রই শীর্ষ আদালতে এই বিলের বৈধতা চ্যালেঞ্জ করব। বুধবার লোকসভায় 13 ঘন্টার বিতর্কের পর বিলটি 288-232 ভোটে পাশ হয়। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভাতে এনডিএর সংখ্যাগরিষ্ঠতায় এটি অনুমোদিত হয়। বিলে ওয়াকফ সম্পত্তি নিবন্ধনের কঠোর শর্ত এবং সরকারি তত্ত্বাবধান বাড়ানোর প্রস্তাব রয়েছে, যাকে বিরোধীরা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে বলেন, এই বিল মুসলিম সম্প্রদায়ের অধিকারে আঘাত। বিজেপি পাল্টা দাবি করেছে এটি ওয়াকফ ব্যবস্থায় স্বচ্ছতা আনবে। বিল পাশের পর আজ কলকাতায় বিধান ভবনের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বিক্ষোভ মিছিলের আয়োজন করে। জেলা সভাপতি শুভঙ্কর সরকার বলেন, এই বিল জনবিরোধী, আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি। একইভাবে চেন্নাইয়ে ডিএমকে সমর্থকরা প্রতিবাদে সরব হয়েছেন। স্থানীয় নেতা কে সেলবাম জানান, এটি সংবিধানের ধর্মনিরপেক্ষ চেতনার পরিপন্থী, আমরা আদালতে লড়ব। কংগ্রেস ও ডিএমকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছে। জয়রাম রমেশ বলেন, এই বিল সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন করেছে, আমরা আইনি পথে এর বিরুদ্ধে লড়াই চালাবো। ডিএমকে নেতা টি.আর. বালু জানিয়েছেন, আমরা আদালতে প্রমাণ করব এটি সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। তবে আইনি প্রক্রিয়া শুরু হতে কিছুটা সময় লাগতে পারে বলে সূত্র জানাচ্ছে। বিলটি এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়। তবে কংগ্রেস ও ডিএমকের আইনি পদক্ষেপ এবং রাস্তার প্রতিবাদ এটিকে জটিল করে তুলতে পারে। কলকাতা ও চেন্নাইয়ে আন্দোলন তীব্র হলে জাতীয় স্তরে এর প্রভাব পড়তে পারে। পাঠকদের মনে প্রশ্ন, এই বিল কি সত্যি সংখ্যালঘুদের অধিকারে আঘাত, নাকি শুধু রাজনৈতিক খেলা? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আদালত ও জনমতের রায়। পরবর্তী খবর, ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল 2025-এর বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে গেলেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেছেন, এই আইনি সংবিধান লঙ্ঘন করে এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সম্পত্তিগত অধিকারকে ক্ষতিগ্রস্ত করে। এখন দেশের সর্বোচ্চ আদালতের রায়ের উপরেই নির্ধারণ করবে এই বিলটির ভবিষ্যৎ। পরবর্তী খবর, ওয়াকফ বিল পাশে মোদির প্রতিক্রিয়া, স্বচ্ছতা ও ন্যায়ের দাবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের উভয় কক্ষে ওয়াকফ বিল 2024 পাশ হওয়ার পরে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই বিল আর্থসামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষদের কণ্ঠস্বর এবং সুযোগ দেবে। প্রধানমন্ত্রী মোদী একটি প্রকাশিত বিবৃতিতে বলেন, কয়েক দশক ধরে ওয়াকফ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির অভাব ছিল। এটি বিশেষ করে মুসলিম নারী, দরিদ্র ও পিছিয়ে থাকা মুসলিমদের স্বার্থের ক্ষতি করে। ওয়াকফ বিল পাশ করা হয়েছে আর্থসামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য, যা দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষদের কণ্ঠস্বর এবং সুযোগ দেবে। তিনি আরও জানান যে এই সংশোধনী মুসলিম সম্প্রদায়ের জন্য একটি নতুন যুগের শুরু হবে। ওয়াকফ বিল গত সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পরে বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এই বক্তব্য। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এই বিলকে সংবিধানের উপর নির্লজ্জ আক্রমণ হিসেবে অভিহিত করেছিলেন, যা বিরোধী দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। তবে মোদী এই সমালোচনাকে খারিজ করে বলেছেন যে বিলটি সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণের জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে মোদীর এই বক্তব্য রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচনের আগে বিজেপির জন্য একটি রণনৈতিক কৌশল হতে পারে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাদের সমর্থন বাড়াতে চায়। তবে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেন, এই বিল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটি আঘাত। মোদী সরকারের নীতি স্বচ্ছতার বদলে ক্ষমতা কেন্দ্রীকরণ করছে। ওয়াকফ ব্যবস্থা মুসলিম আইন অনুযায়ী ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে সম্পত্তি উৎসর্গ করা, যা বিক্রি বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। ভারতে 1954 সালে ওয়াকফ আইন পাশ হওয়ার পর 1995 ও 2013 সালে সংশোধন করা হয়েছিল। বর্তমান সংশোধনীতে স্বচ্ছতা, জবাবদিহি এবং মুসলিম নারী ও দরিদ্রদের স্বার্থ রক্ষার জন্য নতুন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী খবর, পঞ্চায়েত ভোট 26-এর বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল, বললেন মন্ত্রী কৌশিক। সংগঠনকে মজবুত করার একটি সুযোগ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পঞ্চায়েত নির্বাচনকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগের সেমিফাইনাল বলে উল্লেখ করে
দলের সব স্তরের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণার পরই জেলা বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন মন্ত্রী। দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে এই সভার আয়োজন করা হয়। তিনি পঞ্চায়েত নির্বাচনকে 2026 সালের বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবে আখ্যায়িত করে কর্মীদের মধ্যে এক নতুন উদ্যম ও উদ্দীপনার সঞ্চার করেন। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মন্ত্রী কৌশিক বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফলাফল আগামী বিধানসভা নির্বাচনের দিক নির্দেশনা করবে। পঞ্চায়েত স্তরে বিজেপিকে শক্তিশালী করতে পারলে 2026 সালের বিধানসভা নির্বাচনেও দলের জয় নিশ্চিত করা যাবে। তিনি বলেন, জেলার 16টি জেলা পরিষদ আসন এবং 96টি আঞ্চলিক পঞ্চায়েতে দলীয় প্রার্থীকে জয়ী করতে সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। তিনি দলের সব স্তরের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং তৃণমূল স্তরে মানুষদের কাছে সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরার আহ্বান জানান। মন্ত্রিসভায় দলীয় কর্মীদের বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের বিগত কয়েক বছরের উন্নয়নমূলক কাজগুলি মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। গ্রামীণ স্তরে যে পরিবর্তনগুলি এসেছে তা মানুষের সামনে তুলে ধরতে হবে দলীয় কর্মকর্তাদের। মানুষের অভাব অভিযোগ শুনে তাদের সমস্যার সমাধানে সহযোগিতা করতে হবে। প্রত্যেকটি বুথকে শক্তিশালী করতে হবে এবং প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে নির্দেশ দেন মন্ত্রী। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, একদিন আগে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। 11 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এর আগেই দলীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। 96টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 16টি জেলা পরিষদ আসনে দলের প্রার্থীরা প্রতীক চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে প্রদেশ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। তবে সবকটি জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর জয় হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। বলেন, 2019-এর নির্বাচনে যে ফলাফল হয়েছিল এর চাইতে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফলাফল যথেষ্ট ভালো হবে। পরবর্তী খবর, কৃতীদের সর্বোচ্চ অসামরিক সম্মান তুলে দিলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী। সমাজ তথা দেশের বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য ও দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসাবে রাজ্য সরকার রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান 2024 প্রদান করেছে। বৃহস্পতিবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এই সম্মান আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এদিন অনুষ্ঠানে রাজ্যপাল রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান অসম বৈভব তুলে দেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতাকে। সর্বোচ্চ অসামরিক সম্মান লাভ করে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কলিতা বলেন, এই সম্মান তার কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। দেশ সেবার স্বীকৃতিস্বরূপ এই সম্মানের জন্য তিনি আসামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে আসাম সরকার ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আসামের জলবায়ুর সঙ্গে জড়িত অসমীয়রা এই সম্মান লাভ করায় তিনি গর্বিত। পদকপ্রাপক সকলের সাফল্য কামনা করেন তিনি। রাজ্য সরকারের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান অসম সৌরভ যথাক্রমে সুব্রমণিয়ম রামাদুরাই, ডক্টর বাপ্পি পাল, ডক্টর পূর্বী শইকিয়া, দীপেন বড়ুয়া, হেমন্ত দত্ত ও উমেন ছেত্রীকে প্রদান করা হয়। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাদের হাতে তুলে দেন পদক ও প্রমাণপত্র। একইভাবে তৃতীয় অসামরিক সম্মান আসাম গৌরব প্রদান করা হয়েছে ফুলেশ্বরী দত্ত, মীনাক্ষী দাস, পার্থিব সুন্দর গগৈ, ধীরেন্দ্রনাথ পাল, হরিদাস দাস, বিনং তেরন, নজরুল হক, বিশ্বজিৎ বরা, ভারতচন্দ্র কলিতা, বারলাংফা নার্জারি, রামচন্দ্র চাচনি, উপমুন্না বরকাকতি ও ডেভিড প্রতিম গগৈকে। এছাড়াও সামাজিক সংগঠন চৌরান আহম, বারেকুড়ি গ্রাম ও হাতিবন্ধু স্বেচ্ছাসেবী সংস্থাকে আসাম গৌরব সম্মান তুলে দিয়েছেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। পরবর্তী খবর, সেপ্টেম্বরে নয়া সেতুর শিলান্যাস। রেল স্টেশন তারাপুর থেকে দুধপাতিলে স্থানান্তরের দাবি তুলল মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। শিলচর মধুরাঘাটে বরাক নদীর উপর সেতু তৈরির জন্য 2008 সাল থেকে লাগাতার আন্দোলন চালিয়ে আসছিল শিলচর মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। দীর্ঘ এই আন্দোলনের পর্যায়ক্রমে 18টি স্মারকপত্র দেওয়া হয়েছে সরকারকে। অবশেষে এবার সেতু তৈরির জন্য বরাদ্দ হয়েছে 102,57 লক্ষ টাকা। 340 মিটার দীর্ঘ হবে এই সেতু। সেপ্টেম্বরেই হচ্ছে শিলান্যাস। এই দাবি পূরণ হতে চলায় খুশি তারা। ট্রাঙ্ক রোডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন শিলচর মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা। পাশাপাশি শিলচর রেল স্টেশনকে দুধপাতিল সরিয়ে নেওয়ার জন্য রেলওয়ে বিভাগের কাছে দাবি তুলেছে ডিমান্ড কমিটি। সংস্থার কার্যকরী সভাপতি বাসুদেব শর্মা বলেন, মধুরাঘাটে সেতু চালু হলে শহরের উত্তরমুখের দ্বার খুলে যাবে। তিনি জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৌশিক রায়ের সদিচ্ছার জন্যই সম্ভব হচ্ছে এই সেতু নির্মাণ। মধুরাঘাটে বরাক নদীর উপর সেতু তৈরির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল ডিমান্ড কমিটি।
এবার সেতু তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছে, ইতিমধ্যে আহ্বান করা হয়েছে দরপত্র। সব কিছু স্বাভাবিকভাবে চললে আগামী সেপ্টেম্বর মাসেই হবে সেতুর শিলান্যাস। প্রতিদিন মধুরাঘাট দিয়ে প্রায় 20,000 মানুষ নৌকায় নদী পারাপার করেন। এখানে সেতু তৈরি হলে মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। সব মিলিয়ে এই সেতু চালু হলে কাছাড়ের বিভিন্ন দিক থেকে শহরের আসার পথে অনেক সুবিধাজনক হবে বলে জানান বাসুদেব শর্মা। তিনি এও জানান, এবার রেল বিভাগের কাছে দুধপাতিল এলাকায় রেল স্টেশন ও রেল বিভাগের ডিআরএমের কার্যালয় গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। মুদ্রা কথা, সেতু নির্মাণের পাশাপাশি দুধপাতিলে রেল স্টেশন হলে স্যাটেলাইট সিটি হতে পারে দুধপাতিল। কমিটির কর্মকর্তারা জানান, 1998 সালে কবীন্দ্র পুরকায়স্থ কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন মধুরাঘাটে সেতু নির্মাণের টাকা বরাদ্দ হলে অন্যত্র স্থানান্তর করা হয়, যা খুবই দুঃখজনক। এদিকে মধুরাঘাটে সেতু নির্মাণ সম্ভবপর হবে না বলে 2টি চিঠি লিখেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব। তবে এবার সেতু হবেই কেন না। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক কথার মানুষ। এই সেতু নির্মাণ প্রক্রিয়া অনেকটা এগিয়েছে, তাই আর হতাশ হওয়ার কারণ নেই বলে জানান ডিমান্ড কমিটির কর্মকর্তারা। এখন থেকেই সেতু সংলগ্ন সড়ক তৈরির জন্য জমি অধিগ্রহণ শুরুর দাবি জানিয়ে বলেন, এতে পরবর্তী সময়ে কাজ অনেকটাই ত্বরান্বিত হবে। দুধপাতিলে রেল স্টেশন এবং রেল বিভাগের ডিআরএম কার্যালয় স্থাপনের পাশাপাশি শালচাপড়া থেকে রেল ইয়ার্ড ও দুধপাতিলে স্থানান্তরের দাবি জানায় ডিমান্ড কমিটি। তারা জানান, শিলচর তারাপুর রেল স্টেশনের জায়গা অনেকটা কম থাকায় বাড়ানো যাচ্ছে না ট্রেনের সংখ্যা। সেখানে দুধপাতিলে স্টেশন হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সব দিক থেকেই সুবিধাজনক হবে। এদিন সাংবাদিক সম্মেলনে শিলচর মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়ন্ত শিকদার, আনন্দ ঘোষ, বিজয়চন্দ্র, স্বপন শুক্লবৈদ্য, বিশ্বজিৎ রায় ও আর পি সিং। এদিকে তাদের দীর্ঘদিনের আন্দোলন সফল হওয়ায় উচ্ছ্বাস ব্যক্ত করেছেন ডিমান্ড কমিটির সদস্যরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।